হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে এবিটিএ টেস্ট পেপারের থেকে দুটো পেজ সলভ হবে, পেজ নাম্বার 77, পেজ নাম্বার 100। এই দুটো পেজ থেকে গ্রুপ বি সমাধান করব আমরা। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো আমি বলবোই তোমাদের, সঙ্গে সঙ্গে থাকবে প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে কানেক্টেড প্রচুর তথ্য। আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি ক্লিক করে দিও। আর আগামীকাল রাত্রি 9:30টার সময় মেগা এমসিকিউ কম্পিটিশন আছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই জয়েন করো। ওকে, তো চলো সময় নষ্ট না করে সরাসরি শুরু করি আজকের এবিটিএ টেস্ট পেপার সলভ, গ্রুপ বি, পেজ নাম্বার 77। প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটির উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। মনে রেখো, প্রশ্নটা কিন্তু বেশ কয়েকটা পেজে দেখতে পাচ্ছি। ম্যাগনেটোস্ফিয়ার, ওকে, বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, মনে রেখো। কোয়েশ্চেন নাম্বার 2.2 তে চলো। ওজোন মণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তরটি হবে ডপসন এককে। উত্তরটি হবে ডপসন একক। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে। ওকে, এ প্রসঙ্গে বলে রাখি, জেনে রাখো, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে অতি বেগুনি রশ্মি শোষণের মাধ্যমে অক্সিজেন গ্যাস ওজোন গ্যাসে রূপান্তরিত হয়। শান্তমণ্ডলের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখো যে শান্তমণ্ডল কোনটাকে বলা হয়? শান্তমণ্ডল কোনটাকে বলা হয় বলো? ক্ষুব্ধমণ্ডল হচ্ছে স্ট্রপোস্ফিয়ার, শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তাই এই অংশটিকে ওজোন স্তর বলা হয়। ঠিক আছে, তাহলে কি হলো? ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে। চলে আসো পরের প্রশ্নে 2.3। কি বলছে? সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। দেখো, সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা জানি আর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর। ওকে, এর সিজিএস পদ্ধতিতে মান চেয়েছে। সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এবার অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমি তোমাদের দুটো তথ্য দিয়ে রাখি। এসআই পদ্ধতিতে এই মানটা হবে কত বলো তো? এই মানটা হবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কেন হলো? এবার ভালো করে খেয়াল করো, যেহেতু আমরা জানি, কি জানি, যেহেতু 1 জুল সমান 10⁷ আর্গ, জানি তো আমরা এটা। তাহলে এই যে 10⁷ আর্গের পরিবর্তে আমি এখানে 1 জুল বসিয়ে দিলাম, হয়ে গেল। একই রকমভাবে আর একটা একক আছে, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার এককে এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। এটা থাকবেই সবসময় কেলভিন ইনভার্স। ওকে, তাহলে আর এর মান 3টে এককে এখানে আলোচনা করা হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, অথবা প্রশ্ন আছে, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হলো 1.013। দেখো ভালো করে দেখে নাও, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে তুমি বলতে পারো 1 পাস্কাল। মনে রেখো, এটা এসআই পদ্ধতিতে এটা হচ্ছে প্রমাণ চাপের মান। ওকে, তাহলে কি হলো? এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা 1 পাস্কাল। মনে থাকবে। এবার একটা জিনিস দেখে নাও, চাপ মানে আমরা কি জানি? চাপ মানে আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাহলে প্রযুক্ত বলের একক নিউটন এসআই, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। ওকে, সেই জন্য চাপের একক সবসময় নিউটন পার মিটার স্কোয়ার এসআই হবে। সিজিএসএ হলে এটা ডাইন পার কি হবে? সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। একটি নির্দিষ্ট বলের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? তাহলে উষ্ণতা স্থির রাখার প্রশ্ন মানে কি সূত্র? উষ্ণতা স্থির রাখার প্রশ্ন মানেই কি সূত্র? বয়েলের সূত্র। ওকে, তাই তো, একটি নির্দিষ্ট বলের গ্যাসের আয়তন ভি, চাপ দ্বিগুণ করা হলো, তাহলে সূত্র আমরা কি জানি? P1 V1 সমান P2 V2। এবার এখানে দেখো, তাহলে চাপ P1 চাপে আয়তন ধরে নিলাম V1,
ধরো ধরো P1 পি চাপ, ধরো পি চাপ ধরে নিলাম, প্রাথমিক চাপ পি, তাহলে আয়তন তখন কি ভি। এবার বলছে চাপ দ্বিগুণ করা হলো, তাহলে মানে কার দ্বিগুণ, প্রাথমিকের দ্বিগুণ, তার মানে চাপ কত 2p, তখন আয়তন কত হবে দেখি, V2 কত হবে দেখি। সুতরাং V2 তখন হবে PV/2p, তাহলে PP কেটে গেল, সুতরাং V2 তখন হবে প্রাথমিক আয়তনের কি অর্ধেক, পরিষ্কার। P1 V1 সমান P2 V2। এবার বলছে চাপ দ্বিগুণ করা হলো, তাহলে দ্বিতীয় চাপটা অবশ্যই প্রথম চাপের দ্বিগুণ হবে, প্রথম চাপ আমি P ধরেছি, দ্বিতীয় চাপ তাহলে 2p হবে, আর প্রথম আয়তনটা আমি V ধরেছি, তাই তো, এটা V1 V যাই ধরো না কেন, V1 থাকলেও কোনো অসুবিধা ছিল না, V ধরেছি, আর দ্বিতীয় আয়তনটা বের করতে হবে, তাহলে V2 সমান সমান PV/2p, PP কেটে গেল V/2, অর্থাৎ দেখা যাচ্ছে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাই না। চাপ বৃদ্ধি করলে কি হয়, চাপ বৃদ্ধি করলে আয়তন কমে, আর চাপ কমালে আয়তন বাড়ে, জানো ভি এর সঙ্গে চাপের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। নাও কোয়েশ্চেন নাম্বার 2.5, চলো দেখি। বলছি যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক জানি। তাহলে দেখতেই পাচ্ছ, ধরো সাপোজ এ সমান সমান বি প্লাস সি, দেখো এইভাবে বুঝে নাও, এ বি আর সি এর যোগফলের সমান, এ বি আর সি এর যোগফলের সমান, তাহলে বি কি কখনো এর থেকে বড় হতে পারে, কখনোই পারে না, তাহলে অবশ্যই সবসময় তাহলে এ বি এর থেকে কি বড়। তাহলে একই রকম ভাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্কের যোগফলের সমান, তাহলে অবশ্যই এখানে আমি লিখতেই পারি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অবশ্যই আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে বড়। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে কোনটির মান বেশি, অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্কের মানের থেকে বেশি। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব বৈশিষ্ট্য। ওকে, তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা মনে রেখো। তাহলে গামা আর গ্রেটার দেন গামা এ, বুঝতেই পারছো, আমি বুঝিয়েও দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, অথবা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক মানে, একটা জানো তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, জানো কত, সেটা আলফা দিয়ে প্রকাশ করা হয়। তোমরা জানো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করা হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে তোমরা জানো গামা দিয়ে প্রকাশ করা হয়। এখন এদের মধ্যে সম্পর্কটি লিখতে বলেছে। ওকে, সম্পর্কটা হচ্ছে আলফা সমান বিটা/2 সমান গামা/3, মনে রেখো, আলফা সমান বিটা/2 সমান গামা/3। ওকে, এইটাই হচ্ছে এই প্রশ্নের সরাসরি উত্তর। এটা আমি প্রচুর অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছি, তোমাদের পরীক্ষায় কিন্তু এত লেখার কোনো দরকার নেই, সরাসরি উত্তর লিখে দেবে, টু দ্য পয়েন্ট এটা। ওকে, আর এই প্রসঙ্গে বলে রাখি, আলফা বিটা গামার অনুপাত কত, আলফা বিটা গামার অনুপাত হচ্ছে 1:2:3। এইগুলো সব জেনে রেখো, এগুলো জেনে রেখো। আমি চাই আমার স্টুডেন্টদের প্রচুর তথ্য দিতে, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো, শিখতে পারো, কোয়েশ্চেন একটু ঘুরিয়ে আসলেও করতে পারো। সেই জন্য আমি প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে সঙ্গে মূল উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি কথাগুলো একবারে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা কথা বলে দিই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার দ্বিগুণ হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক তার 3 গুণ হবে, এটা মনে রাখ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2.6। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক তোমরা জানো R সমান সমান 2F, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সমান সমান এই বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি বলেছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত, তাহলে 20 জায়গায় R এর জায়গায় 20 বসিয়ে দাও, কারণ R বক্রতা ব্যাসার্ধ সমান 2F, তাহলে R 2F সমান 20 হলে F সমান কত, F সমান 10। ওকে, তাহলে কত হলো 10 সেমি। তাহলে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হলো, ফোকাস দৈর্ঘ্য হলো 10 সেমি। মনে থাকবে, সবসময় এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। এই ফর্মুলাটা মনে থাকলে তোমার আর দিয়েও এফ এর মান বের করতে বলতে পারে, আবার এফ দিয়েও আর এর মান বের করতে বলতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, চলো 2.7। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করবে। এই প্রশ্নটা তো প্রচুর জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রশ্নটা, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে বলা হয়। অর্থাৎ ডাক্তাররা যাদের মায়োপিয়া জনিত ত্রুটি রয়েছে তাদের উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে বলবেন, পরামর্শ দেবেন।
এ প্রসঙ্গে বলে রাখি, এটা হচ্ছে মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি। আর আরেকটা আছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া বা কি বলে এটাকে? দীর্ঘ দৃষ্টি। ওকে, এক্ষেত্রে কি ব্যবহার করতে বলা হয়? এক্ষেত্রে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা। এই দুটোই মনে রেখো, এই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। এটা কি করা প্রতিকার কি, এটার প্রতিকার কি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত, এটা বের করে দিচ্ছি সুন্দর করে। দেখো, আমি একটু তোমাদের শেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তড়িৎচালক বল আমরা এক্ষেত্রে লিখবো ভি সমান সমান, তড়িৎচালক বল ভি সমান সমান ডব্লিউ বাই কিউ। ভি সমান সমান ডব্লিউ বাই কিউ। ওকে, এবার ডব্লিউ মানে কৃতকার্য, বা ডব্লিউ সমান ভি কিউ, তোমরা জানো এটা। ডব্লিউ সমান সমান কি? কৃতকার্য। এটা লিখে দেওয়া ভালো, ডব্লিউ সমান সমান কৃতকার্য আর কিউ সমান সমান আধান। ওকে, এবার কৃতকার্যের মাত্রা কি হয়? কৃতকার্যের মাত্রা হয় ml² T⁻², তোমরা জানো। আচ্ছা, আর নিচে আধান আছে। এবার আমরা কি জানি? আধান কিউ সমান সমান কি হয়? আইটি। সুতরাং এর মাত্রা কি হয়? এর মাত্রা হচ্ছে I ইন্টু ক্যাপিটাল টি, তাই তো? সময়কে ক্যাপিটাল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে লিখে দাও I ইন্টু ক্যাপিটাল টি। বেশ, এইবার ভালো করে তাহলে খেয়াল করো, তাহলে কি হচ্ছে? ml² টি উপরে, তাহলে -2টা নিচে আসলে T⁻³ হয়ে যাচ্ছে, তাই না? T⁻², এটা নিচে আসলে T² হচ্ছে, তাহলে 3টে টি হয়ে যাচ্ছে। 3টে টি উপরে গেলে তাহলে তখন কি হচ্ছে? T⁻³ আর আইটা উপরে গেলে হয়ে যাচ্ছে I-। ব্যাস, হয়ে গেল। তাহলে তড়িৎচালক বল এইটা মনে রেখো, তড়িৎচালক বল সমান ডব্লিউ বাই কিউ, ভি সমান ডব্লিউ বাই কিউ। তাহলে তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত হচ্ছে এইটা। ওকে, ml² T⁻³ I⁻1। ওকে, অথবা সিএফএল এর পুরো কথাটি লেখো। সিএফএল এর পুরো কথা তোমরা কিভাবে লিখবে একটু বলে দিই। তোমরা ইংরেজি টার্মটা বাংলায় লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর না হলে বানান ভুল হতে পারে। তাহলে কম্প্যাক্ট, দেখো, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ব্যাস, তোমরা এইভাবে ইংরেজি কথাটা বাংলায় লিখবে। ওকে, সিএফএল। এলইডির ফুল ফর্ম এ প্রসঙ্গে বলে দিই, প্রসঙ্গ যখন উঠেছে তোমরা নিজেরাও মুখস্থ মনে মনে বলো। লাইট এমিটিং ডায়োড, এই দুটো কিন্তু ফুল ফর্ম পরীক্ষায় আসে। এক একটা কোয়েশ্চেন কি বলতো, এক একটা তথ্যে না এক এক রকম ভাবে পরীক্ষায় আসে। সিএফএল, এলইডি এগুলোর ফুল ফর্ম আসে। সিএনজি আসে, এলপিজি আসে। সিএনজির হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলপিজির হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর একটা ফুল ফর্ম আসে, সেটা হচ্ছে এমসিবি কি? মিনিয়েচার, এরকম বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মিনিয়েচার সার্কিট ব্রেকার, মনে রেখো। এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। যাই হোক, এই তিনটে ফুল ফর্ম তোমাদের বললাম, মনে রেখো। আরও দুটো এলপিজি সিএনজিও বলেছি। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো পরের প্রশ্ন। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে, কারণ ফিউজ তার আমাদের বাড়ির গোটা বৈদ্যুতিক ব্যবস্থার রক্ষক হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ আমাদের বাড়িতে গৃহ বর্তনীতে যাতে আনএক্সপেক্টেড বা অনাকাঙ্ক্ষিত কোনো অতিথি, অর্থাৎ প্রচুর তড়িৎ বাড়িতে ঢুকে গেল, বাড়ির বৈদ্যুতিক সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দিয়ে চলে গেল, এইটা যাতে না হয় তার জন্য ফিউজ তার রাখা হয়। তাহলে স্বাভাবিকভাবে ফিউজ তারকে যদি সমান্তরাল সমভাবে যুক্ত করা হয়, ও পাশেই থেকে গেল, উল্টো দিক দিয়ে কারেন্ট ঢুকে সব নষ্ট করে দিয়ে গেল, সেটা তো হবে না। তাই ফিউজ তারকে সবসময় শ্রেণীতে রাখতে হবে। হঠাৎ করে কারেন্ট প্রচুর ঢুকতে চাইলে সঙ্গে সঙ্গে ফিউজ তার গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেবে, আমাদের বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তাই ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2.10 জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয়া বিক্রিয়া ঘটেছিল? দেখো, তেজস্ক্রিয় বিক্রিয়া দুই প্রকার তোমরা জানো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আচ্ছা, পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেখানে অবশ্যই লিখবো, সেটা অবশ্যই তোমরা জানো, সেটা অবশ্যই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ওকে, মনে রেখো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। কারণ পারমাণবিক বোমায় সর্বদা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়, কিন্তু সূর্য অন্যান্য নক্ষত্রে এবং হাইড্রোজেন বোমাতে কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়। এটাও জানিয়ে দিচ্ছি তোমাদের, সংযোজন বিক্রিয়া হয়।
ওকে, তাহলে এবার হিরোশিমা শহরে যে লিটল ম্যান অ্যান্ড ফ্যাট বয় এই দুটো বোমা ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন সেখানে কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল। 2.11 সত্য মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। আচ্ছা, প্রথমেই বলি ক্ষার ধাতু এদের ধাতব ধর্ম অত্যাধিক বেশি। ধাতব ধর্ম কি হবে? অত্যাধিক বেশি। এইবার দেখো ধাতুগুলো সাধারণত যে অক্সাইড তৈরি করে, তাহলে ধাতুগুলোর অক্সাইড ক্ষারকীয় হয়। এখন ধাতুগুলোর অক্সাইড ক্ষারকীয় প্রকৃতি, এখন ক্ষার ধাতুর যেহেতু বললাম ধাতব ধর্ম সব থেকে বেশি, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় হবে। একদম কথাটি সত্য। আবার বুঝিয়ে দিই, তুমি বলতে পারো যে এরকম ভাবতে পারো, এরকমভাবে যত আমরা পর্যায় সারণী বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, এইভাবে ভাবো, যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছি এর ধাতব ধর্ম থেকে এর ধাতব ধর্ম একটু কমে গেল, এর আরেকটু কমে গেল, এর আরেকটু কমে গেল। যত ডান দিকে যাওয়া যায় ধাতব ধর্ম কমতে থাকে আর অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকে। অধাতব ধর্ম বাড়তে থাকে মানে তাদের অক্সাইড অর্থাৎ আম্লিক হয়। অধাতুদের অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির হয়, তাদের আবার ধর্ম বাড়তে থাকে। তাহলে যত বাদিকে যাবে ক্ষারকীয় প্রকৃতি বাড়ে আর যত ডান দিকে যাবে আম্লিক প্রকৃতি বাড়ে। এবার ক্ষার ধাতুগুলো যেহেতু পর্যায় সারণীর একদম বাদিকে রয়েছে, শ্রেণী বরাবর একদম বাদিকে রয়েছে, তাই এদের অক্সাইডগুলির ক্ষারকীয়তা কি হবে? অত্যন্ত বেশি হবে, তীব্র হবে। একদম সত্যি কথা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2.12 পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? অবশ্যই উত্তর হবে শ্রেণী 17, অর্থাৎ হ্যালোজেন শ্রেণী। 3 প্রকার ব্যাপারটা বুঝিয়ে দিই। এখানে কে কে থাকে? ফ্লোরিন থাকে, ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আয়োডিন থাকে। ফ্লোরিন আর ক্লোরিন এই দুটো কি? ফ্লোরিন আর ক্লোরিন এই দুটো হচ্ছে গ্যাসীয়। ব্রোমিন কি? ব্রোমিন তরল। আর আয়োডিন কি? আয়োডিন কঠিন। ওকে ব্যাপারটা, তাহলে ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল আর আয়োডিন কঠিন। ওকে, শ্রেণী 17 অর্থাৎ হ্যালোজেন মৌল। হ্যালোজেন শ্রেণী, এখানে 3 প্রকারের ভৌত অবস্থার মৌলই পাওয়া যায়। নাও কোয়েশ্চেন নাম্বার 2.13 হাইড্রোলিত যৌগটি সমযোজী না তড়িৎযোজী? হাইড্রোলিত অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রাইড, এটা জেনে রাখো তোমরা যে ক্যালসিয়াম হাইড্রাইড সংক্ষেপে হচ্ছে CaH2। এই যৌগটিকে হাইড্রোলিত বলা হয়। এটা অবশ্যই তড়িৎযোজী যৌগ। ক্যালসিয়াম হাইড্রাইড অবশ্যই আয়নিক কম্পাউন্ড অথবা তড়িৎযোজী যৌগ, এটা মনে রেখো, তড়িৎযোজী যৌগ। আরও একটা বোঝানোর উপায় তোমাদের বলে দিই, আমি তোমাদের শিখিয়েছিলাম যে ধাতু অধাতু নিয়ে গঠিত যৌগ সর্বদা কি হয়? তড়িৎযোজী হয়। এখানে ক্যালসিয়াম কি? এখানে ক্যালসিয়াম ধাতু। আর হাইড্রোজেন কি? হাইড্রোজেন অধাতু। তাহলে ধাতু অধাতু দ্বারা গঠিত যৌগ সর্বদা কি হয়? তড়িৎযোজী। আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটে? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন রিলিজ করে নিজে কি তৈরি করে? Ca2+। ওকে, আর হাইড্রোজেন দুখানা হাইড্রোজেন কি করে? ওই দুখানা ইলেকট্রন বর্জিত দুটো ইলেকট্রন গ্রহণ করে H- আয়ন উৎপন্ন করে, তারপর Ca2+ আর H- দিয়ে CaH2 গঠন করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো এবার ম্যাচিং বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা। তোমরা জানো খ বিভাগে একটি ম্যাচিং থাকে, সেখানে 4টে নাম্বার থাকে এবং এই 4টে নাম্বার, এই 4টে মার্কস তোলা খুবই সহজ, খুব সহজে এই 4টে মার্কস উঠে যায়। চলো দেখো, বাদিকে কিছু তথ্য রয়েছে, ডান দিকে সেই তথ্যগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য রয়েছে, মেলাতে হবে। নেসলার বিকারক, অয়েল অফ ভিট্রিয়ল, লোহার একটি খনিজ, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ। কোনটা কি হবে বলো? নেসলার বিকারক আমি দেখতে পাচ্ছি K2HgI4, ক্ষারীয় পটাশিয়াম, তাহলে K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। তাহলে অবশ্যই নেসলার বিকারকের পাশে তুমি দিতে পারো, এখানে ডি দিতেই পারো। তাহলে এটা হয়ে গেল। অয়েল অফ ভিট্রিয়ল H2SO4, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। মনে রেখো তোমরা, সালফিউরিক অ্যাসিডের আরেক নাম অয়েল অফ ভিট্রিয়ল। নাও Fe2 আর APS, লোহার একটি খনিজ, অবশ্যই Fe2, তাহলে এটা হবে বি। এটা কি? আয়রন পাইরাইটস। তোমরা জানো আয়রন পাইরাইটস লোহার একটি খনিজ কিন্তু আকরিক নয়, অর্থাৎ Fe2-র মধ্যে প্রচুর পরিমাণে লোহা পাওয়া যায় বটে, কিন্তু সহজে সুলভে এবং উন্নত মানের লোহা পাওয়া যায় না, যেমন Fe2-কে লোহার আকরিক বলা যায় না, কিন্তু একটি লোহার একটি খনিজ Fe2। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ FeSO4, তাহলে এটা হবে এ। তোমরা নিশ্চয়ই বলয় পরীক্ষা শুনেছ, রিং টেস্ট বা বলয় পরীক্ষা, সেখানে FeSO সদ্য প্রস্তুত ফেরাস সালফেট ব্যবহার করা হয়। ওকে, তো যাই হোক, তাহলে DCBA এই হচ্ছে, এইটার উত্তর হলো DCBA। তোমাদের সঙ্গে মিলল কি?
এই 4টে নাম্বার কিন্তু কোনোভাবেই ভুল করো না। একটা ভুল করা মানে 2 নম্বর কমে যায়। কেন বলো তো? তুমি ধরো এইটা এখানে হবে, এইটা এখানে হবে, তুমি এইটা এখানে দিয়েছো, এইটা এখানে দিয়েছো, তাহলে একটা ভুল হলো, তার মানে 2টো ভুল হলো, তাহলে 2 নম্বর আউট হয়ে গেল। তাই খুব মনোযোগ সহকারে ম্যাচিংটা করবে। এখানে 4টে নাম্বার কিন্তু শিওর পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, অল্প সময়ে পাওয়া যায়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2.15, 1 ফ্যারাডে সমান কত কুলম? এটার উত্তর হবে 1 ফ্যারাডে সমান অ্যাকচুয়ালি 96,485 কুলম হয় অ্যাকচুয়ালি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় তোমরা দেখতে পাবে এটাকে 96,500 কুলম ধরে নেওয়া হয়। ওকে, তোমরা যে কোনো একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক সময় বেশিরভাগ বইয়ে কিন্তু 96,500 কুলম ধরে অঙ্ক করা হয় 1 ফ্যারাডে সমান, কিন্তু এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 96,485। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশ্লেষ পদার্থ প্রচুর আছে, যেমন আমি পরপর লিখে যাচ্ছি, দেখে যাও। NH4OH, তোমরা জানো জৈব পদার্থগুলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে, যেমন ফর্মিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে ইত্যাদি। এদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে এটা হচ্ছে মৃদু ক্ষার, আর এইটা মৃদু অ্যাসিড, এটাও মৃদু অ্যাসিড। ঠিক আছে, এই দুটো হচ্ছে মৃদু অ্যাসিড আর এইটা হচ্ছে মৃদু ক্ষার। ঠিক আছে, তাহলে NH4OH, CH3COOH, HCOOH এগুলো সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষণ মানে কি? মৃদু তড়িৎ মানে এদের 100% অণু আয়নে পরিণত হয় না, আয়নিত হয় না। ওকে, 100% আয়নিত হয় না, খুব কম পার্সেন্টেজ আয়নিত হয়। আবার উল্টো দিকে H2SO4, HNO3 এরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এদের জলীয় দ্রবণে এরা 100% আয়নিত হয়ে যায়, প্রচুর পরিমাণে আয়ন উৎপন্ন করে। তাই এদের জলীয় দ্রবণ প্রচুর পরিমাণে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়নের অভাবের জন্য এদের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন খুবই কম হয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। 2.16, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয় সিলভার অ্যামালগাম। সিলভার অ্যামালগাম মানে হচ্ছে AgHg। তোমরা জানো যে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? সিলভার অ্যামালগাম ব্যবহৃত হয়। এটা দাঁতের কি হয়, দাঁতে যে তোমার গর্ত হয়ে যায় অনেক সময় অনেকের দাঁতের, তখন ওই গর্তটি ভরাট করার জন্য এই সিলভার অ্যামালগাম ধাতু সংকর ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন 2.17 দেখো, বলছে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত তোমাদের বহুবার বলেছি আমি, CnH2n-2। ওকে, CN, যেখানে N হচ্ছে কার্বনের সংখ্যা, 2n-2 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। ওকে, এ প্রসঙ্গে দুটো জিনিস আমি তোমাদের অবশ্যই বলবো, একটা হচ্ছে অ্যালকেনের, এ প্রসঙ্গে তোমাদের রিভিশনও হয়ে যাবে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, আর অ্যালকিনের বলবো, তোমরাও মনে মনে বলো, আমার আগে বলো, সেটা হচ্ছে CnH2n। ওকে, CnH2n+2, CnH2n আর CnH2n-2 হচ্ছে কার? অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। একদম শেষ প্রশ্নে চলে এসেছি। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। সর্বাপেক্ষা ক্ষুদ্র মানে ক্ষুদ্রতম অ্যালকাইন কি হতে পারে? ক্ষুদ্রতম অ্যালকাইন অবশ্যই হবে এইটা, অর্থাৎ কি? এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, অ্যাসিটিলিন। অর্থাৎ প্রশ্নটা দেখো কত রকমভাবে হতে পারে। এই প্রশ্নটাই এমনভাবে হতে পারে যে ক্ষুদ্রতম অ্যালকাইনের উদাহরণ দাও, হতে পারে। এরকম হতে পারে অ্যালকাইন শ্রেণীর যৌগের ক্ষুদ্রতম সদস্যের নাম লেখো, নানান রকম হতে পারে। কারণ দেখো এখানে C টেবিল বন্ড C আছে, এরপর এখানে দেখো দুটো কার্বন নিয়েই অ্যালকাইন, এরপরে 3টে কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, যত খুশি হতে পারে, এরপর বেড়েই যাবে। কিন্তু দুটো কার্বনের কমে তো আর অ্যালকাইন হতে পারে না, তাই না? দুটো কার্বনের কমে অ্যালকেন হতে পারে, সেটা মিথেন, তোমরা জানো। কিন্তু অ্যালকাইন আর অ্যালকিন হতে গেলে অ্যাটলিস্ট কটা কার্বন লাগে? দুটো, তোমরা জানো। যেমন অ্যালকিন গোত্রের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথিলিন, ডবল বন্ড, আর অ্যালকাইনের হচ্ছে ট্রিপল বন্ড। ঠিক আছে, আর এক কার্বন বিশিষ্ট কি আছে? মিথেন। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইন হচ্ছে অবশ্যই অ্যাসিটিলিন, বা IUPAC নাম অনুযায়ী বলতে পারো ইথাইন। 2.18, CH3COCH2CH3 যৌগটির IUPAC নাম। কিছুদিন আগেই তোমাদের আমি IUPAC লাইভ ক্লাস নিয়েছিলাম, তো চলো নিজেরা বলো দেখি। CH3CO, আমি একটু সুন্দর করে লিখে দিই তোমাদের সুবিধা হবে। CH3CH, এই যৌগটির IUPAC নাম কি? বলো, নিজেরা বলো। আচ্ছা আমি বলে দিই, তোমরা মেলাও, যারা পাচ্ছ তারা করো, আর যারা পাচ্ছ না বুঝে নাও।
এই যে সিও গ্রুপ এটা কিন্তু কার্যকরী গ্রুপ, তাই তো? এই সিও গ্রুপটা এখানে কি ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ। এখন সিও গ্রুপ কখনো প্রান্তে থাকে না, সর্বদাই মাঝে কোথাও থাকে। এবার দেখো তো এই দিক থেকে কাউন্ট করলে সিওটা কোথায় আছে, 1 2 1 2, আর এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3। এবার আমি তোমাদের আগের দিন কি বলেছিলাম যে কার্যকরী গ্রুপকে সর্বদা কম সংখ্যা দিয়ে যে দিক থেকে পাবো সেই দিক থেকে কাউন্টিং শুরু করতে হবে। এই দিক থেকে 2, এই দিক থেকে 3, তাহলে কাউন্টিং শুরু করতে হবে অবশ্যই এই দিক থেকে 1 2 3 4, তাহলে 2 নম্বরে সিও আছে। এবার 4টে কার্বন দেখতেই পাচ্ছ 1 2 3 4, তাহলে বিউট বিউট। এইবার সিও থাকলে উচ্চারণ কি হয় তোমাদের শিখিয়েছি আমি, আনন। এবার এবং তাও বলেছি যদি কোনো কার্যকরী গ্রুপের অবস্থান 1 ছাড়া 2 3 4 5 যা খুশি হয় তখন এই আননের আন কথাটা কার সঙ্গে জুড়ে যায়, আগেরটার সঙ্গে। তাহলে বিউটান করে দাও, বিউটান। এইবার সিওটা কত পজিশনে আছে, 2 নম্বর পজিশনে। বিউটান টু কি হবে, ওন। দেখো কার কার মিলল, বিউটান টু ওন। যদি লেখো বিউট টু আনন, বিউট টু আনন, তাহলে সেটার থেকে এটা অনেক বেটার। আমি তোমাদের বহুবার শিখিয়েছি যে যদি আনল হয় এবং যদি ওএইচ গ্রুপের অবস্থান 1 ছাড়া 2 3 4 5 অন্য কোথাও বসে তাহলে কিন্তু ওই আনল বা আনেল বা আনোইক অ্যাসিড বা আনন, আন কথাটা জুড়ে যাবে কার্বন সংখ্যা অনুযায়ী, যে প্রথমে যে কথাটা হয় নামে মিট ইট প্রোপ বিউট ওর সঙ্গে জুড়ে যায়। ওকে, চলো নেক্সট লাস্ট 2.18 অথবা রেকটিফাইড স্পিরিট কি, এটা তোমরা জানো এবং খুব গুরুত্বপূর্ণ, প্রায় বেশিরভাগ পেজে দেখতে পাচ্ছি এটা। রেকটিফাইড স্পিরিট কি, এর ব্যবহার কি, চলো দেখি। দেখো রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণ। মনে রেখো এর মিশ্রণকে কি বলে, এর মিশ্রণকে বলে রেকটিফাইড স্পিরিট। 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। এবার এই রেকটিফাইড স্পিরিটকে পানির অযোগ্য করার জন্য এর মধ্যে কি মেশানো হয়, এর মধ্যে মিথানল, পিরিডিন, কাউকাসিন ইত্যাদি নানান রকম মিশিয়ে সামান্য উৎকট গন্ধযুক্ত ন্যাপথা পিরিডিনও মেশানো হয়, মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে বলে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এই দুটো গুলিয়ে যায়, রেকটিফাইড স্পিরিট আর মেথিলেটেড স্পিরিট গুলিয়ে যায়। রেকটিফাইড স্পিরিটটা বললাম এটা, এবং এটা পানির যোগ্য। এটাকে পানির অযোগ্য করার জন্য ওর মধ্যে নানা রকম মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে বলে মেথিলেটেড স্পিরিট। মনে থাকবে, এ প্রসঙ্গে বলে দিলাম। তাহলে রেকটিফাইড স্পিরিট থেকে মেথিলেটেড স্পিরিট তৈরি হয়। চলো তাহলে পেজ নাম্বার 77 সম্পন্ন হলো, কমপ্লিট হলো। এবার চলো আরও একটা পেজ আজকে বোঝাবো। তাহলে 77 কমপ্লিট। এবার আমরা পেজ নাম্বার 100 যাব। এই দুটো পেজ কমপ্লিট করলাম। আগামীকাল কিন্তু রাত্রি 9:30টার সময় মেগা এমসিকিউ কম্পিটিশন আছে, প্রত্যেকে উপস্থিত থেকেও আরও একবার তোমাদের আমি জানিয়ে দিলাম। তো চলো এবার পেজ নাম্বার 100 শুরু করব। দেখো এবিটি টেস্ট পেপার পেজ নাম্বার 100 2.1 চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক রাশি, আমি হইচই করছি না, একটু বুঝিয়ে তোমাদের করছি, গ্যাসের ভর আর গ্যাসের চাপ। আর বয়েলের সূত্রে ধ্রুবক রাশি গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা, তাই তো? গ্যাসের উষ্ণতা। তাহলে দুটোর মধ্যেই কমন কোনটা পেলে? গ্যাসের ভর। তাহলে অবশ্যই চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি, এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে গ্যাসের ভর। ওকে, গ্যাসের ভর। নাও কোয়েশ্চেন নাম্বার 2.2 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? আচ্ছা চলো তাহলে এই কোন তুলনা করতে গেলে আগে দুটোকে তো এক এককে আনতে হবে। এটা সেলসিয়াসে আছে, এটা কেলভিনে আছে, তা করলে তো হবে না। হয় কেলভিনকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে অথবা সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে হবে, তবে তো তুলনা করতে পারবো। চলো 30 ডিগ্রি সেলসিয়াস মানে 30-এর সঙ্গে 273 অ্যাড করে দাও, তাহলে কত হলো? 303, তাই তো? 303 কেলভিন। আর আরেকটা কত আছে? 300 কেলভিন। তাহলে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ আর একটা আছে কত? 300 কেলভিন। এবার দুটো তুলনা করো, তাহলে কি পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই 300 কেলভিনের থেকে কি বড়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। দুষ্ট মৌল কাকে বলা হয়? ইংরেজি থেকে বলে রাফ এলিমেন্টস। দুষ্ট মৌল বলা হয় বিজ্ঞানী মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন, আখ্যা দিয়েছিলেন। কেন আখ্যা দিয়েছিলেন? তার কারণ কি? তার কারণ হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে দুটো হয়। কি কি হয়? এক হচ্ছে 1 নম্বর শ্রেণী, অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে কে থাকে? ক্ষার ধাতু।
আরেকটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কে থাকে? হ্যালোজেন। ঠিক আছে, এবার সমস্যাটা যেটা সেটা হলো হাইড্রোজেনের ধর্মের সঙ্গে ক্ষার ধাতুর ধর্মেরও কিছু মিল আছে, কিছু অমিল আছে। আবার হাইড্রোজেনের ধর্মের সঙ্গে হ্যালোজেন মৌলেরও ধর্মের কিছু মিল আছে, কিছু অমিল আছে। স্বাভাবিকভাবে 1 নম্বর শ্রেণীতেও হাইড্রোজেনকে 100% স্যাটিসফ্যাক্টরিভাবে বসানো যাচ্ছে না। আবার 17 নম্বর শ্রেণীতেও হাইড্রোজেনকে 100% স্যাটিসফ্যাকশনের সাথে বসানো যাচ্ছে না। তাহলে কোনো জায়গাতেই হাইড্রোজেনের অবস্থান কিন্তু সঠিক নয়, পারফেক্ট নয়। তাই হাইড্রোজেনের যেহেতু অবস্থান কোনো জায়গায় সঠিকভাবে বসানো যাচ্ছিল না, তাই হাইড্রোজেনকে উনি বলেছিলেন রাফ এলিমেন্টস বা দুষ্ট মৌল। ক্লিয়ার? যদিও পর্যায় সারণীতে তোমরা দেখতে পাবে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতু শ্রেণীতেই এখনো বসানো আছে। এবং এও লক্ষ্য করবে যে পর্যায় সারণীর একদম শেষে যে অসঙ্গতিগুলো রয়েছে, ত্রুটিগুলো রয়েছে, সেখানে হাইড্রোজেনের অবস্থান এখনো পর্যন্ত কিন্তু একটা পয়েন্ট, অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক কিন্তু এখনো রয়েছে। ক্লিয়ার? চলো 2.4 চলো দেখো পরের প্রশ্ন। নিচের বিবৃতির সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপ পি কে ভুজ এবং পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তা প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। আগে এঁকে নি, চলো। পি কে ভুজ ধরলাম, পি কে ভুজ তোমরা জানো এক্স অক্ষকে ভুজ বলা হয়, আর পিভি কে কোটি তোমরা জানো ওয়াই অক্ষকে কোটি বলা হয়। বেশ, আঁকলাম। এবার যে লেখচিত্র পাওয়া যাবে তা এই লেখচিত্রটা অবশ্যই হবে এই রকম লেখচিত্র, কারণ পিভিপি লেখচিত্র এরকমই হয়। বলছে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। ওরা বলছে পিভি অক্ষের সমান্তরাল এরকম। তাহলে এইটা ওরা বলছে, প্রশ্নে বলছে, এটা প্রশ্নে বলছে, আর এটা প্রকৃতপক্ষে হয়। দুটোই তোমাদের আমি দিলাম, প্রকৃতপক্ষে হয়। তাহলে এবার তোমরা বলো সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। বুঝতে পারছো? পিভিপি লেখচিত্রটা পি অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, আমরা জানি এটা প্রকৃতপক্ষে হয়। আর ওরা বলছে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল। এর সমান্তরাল কোনটা হবে? এইটাই তো হবে, পিভি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে তথ্যটি কি হবে? মিথ্যা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আবার খেয়াল করো পেজ নাম্বার 77-এ যেটা ছিল আবার রিপিট হয়েছে। আমি বলেছিলাম তখন তোমাদের যে এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়াতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, বাকি কথাটা লিখলাম না, কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি অবতল লেন্স যুক্ত চশমা। ওকে, মায়োপিয়াতে আর বাকি কথা বললাম না, একবার বলেছি। অথবা চলো, আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু প্রাকৃতিক উদাহরণ। কিসের প্রাকৃতিক উদাহরণ? বিচ্ছুরণের। কিসের? আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। বিচ্ছুরণ অর্থাৎ সাদা আলো কি হয়? বৃষ্টির জল, এটা কিন্তু একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। সাদা আলো বৃষ্টির জলে প্রতিফলিত হয়ে 7টা রঙে ভেঙে যায়। এটা এইভাবে রামধনু সৃষ্টি হয়। ওকে, তাহলে প্রাকৃতিক উদাহরণ হচ্ছে আলোক বিচ্ছুরণের আকাশের রামধনু। নাও কোয়েশ্চেন নাম্বার 2.6। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহীর উদাহরণ অনেক আছে, যেমন সিলিকন হতে পারে। আর কি হতে পারে? সিলিকন ছাড়া হতে পারে জার্মেনিয়াম হতে পারে। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, চলো নেক্সট। চলো এবার দেখো 2.7-এ আবার একটা ম্যাচিং চলে এসছে। 4টে নাম্বার কিন্তু আমাদের এখন এখানে তুলতে হবে। 4টে নাম্বার, কোনো ভুল করলে চলবে না। চলো দেখি। সমযোজী বন্ধনযুক্ত অণু জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়। ক্ষার ধাতু, নোবেল গ্যাস। 4টে তত্ত্ব ডান দিকে দেখো। এখানে আর্গন, পটাশিয়াম, হাইড্রোজেন, পিটি। জলের তড়িৎ বিশ্লেষণ, তাহলে সমযোজী বন্ধনযুক্ত অণু জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়। ক্ষার ধাতু, নোবেল গ্যাস। নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস আমরা কি জানি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে আর্গন পেয়ে গেছি। তাহলে নোবেল গ্যাস এখানে এর পাশে এ লেখো, একটা পেয়ে গেলাম। তাহলে এইটা পেয়ে গেলাম। নেক্সট ক্ষার ধাতু কে আছে এখানে? কে আছে? পটাশিয়াম। এখানে বি লেখো, কারণ ক্ষার ধাতু আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা ক্ষার ধাতু। তাহলে বি পেয়ে গেলাম। এর পাশেও দাগ দাও। এবার এই দুটো আছে সমযোজী বন্ধনযুক্ত অণু, অবশ্যই সি হবে। নিশ্চয়ই এটা অণু নয়। সমযোজী বন্ধনযুক্ত অণু নিশ্চয়ই প্ল্যাটিনাম হবে না, তাহলে হাইড্রোজেন হবে। তাহলে এর পাশে সি দাও। তাহলে স্বাভাবিকভাবেই এটা পড়ে থাকলো পিটি। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় পিটি, অর্থাৎ প্ল্যাটিনাম তড়িৎদ্বার। এটা কি হিসাবে ব্যবহার করা হয়? তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়। ওকে, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হয়ে গেল। কে হচ্ছে তোমার ক্ষার ধাতু। এদের পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে থাকে। এদের যোজ্যতা প্রত্যেকের 1।
আর হাইড্রোজেন হচ্ছে সমযোজী বন্ধনযুক্ত, এই দেখো সমযোজী এক বন্ধনযুক্ত অণু, এদের মাঝখানে সমযোজী এক বন্ধন রয়েছে। ওকে, তাহলে CDBA, তাহলে কি হলো CDBA, ক্লিয়ার, অর্ডার হলো CDBA। নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 2.8, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? অবশ্যই সূর্যের মধ্যে, সূর্য ও অন্যান্য নক্ষত্রে নিউক্লিয়, কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলেছি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, মনে রাখবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি হয়? 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে, সেই সঙ্গে পজিট্রন তৈরি করে, আর কি হয়? প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এখানে। ওকে, তাহলে সূর্য ও অন্যান্য নক্ষত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এবং হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এইটা মনে রেখো। তেজস্ক্রিয়তার এসআই একক, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। ওকে, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। চলো নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার 2.9, শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ দেওয়া আছে, তাহলে চিনির জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী নাকি তড়িতের কুপরিবাহী? চিনির জলীয় দ্রবণ তড়িতের অবশ্যই কুপরিবাহী। কেন? বুঝিয়ে দেবো তোমাদের আমি। দেখো চিনি মানে হচ্ছে C12H22O11। ওকে, চিনি একটি সমযোজী যৌগ, তাহলে চিনি সমযোজী যৌগ হওয়ায় জলীয় দ্রবণে এ কি আয়নিত হবে? কখনোই হবে না, আয়নিত হবে না। তাহলে স্বাভাবিকভাবে জলীয় দ্রবণে তো কোনো আয়নই থাকছে না, তাহলে জলীয় দ্রবণে কোনো আয়ন না থাকার জন্য এদের জলীয় দ্রবণ তড়িতের কি হবে? কুপরিবাহী হবে। ঠিক আছে, বোঝা গেল? এই জন্য এটা নিয়ে 2 নম্বরের প্রশ্নও আসে কিন্তু, যে লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কেন? লবণের জলীয় দ্রবণ পারে কারণ লবণ জলে বিয়োজিত হয়ে Na+Cl- প্রচুর আয়ন উৎপন্ন করে, তাই পারে। কিন্তু চিনি জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাই আয়নের অভাবের কারণে এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। নেক্সট চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2.10, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। ভালো করে এই জায়গাটা সবসময় লক্ষ্য করবে, কিন্তু মৌল বলছে না যৌগ বলছে, এখানে মৌল বলেছে। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌল কিন্তু অবশ্যই কি হবে? নাইট্রোজেন। দেখো দেখিয়ে দিই আমি, নাইট্রোজেন, এই দেখো নাইট্রোজেন, এই, তাহলে এটা কি হলো? সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌল নাইট্রোজেন। একই রকমের যদি প্রশ্ন এখানে মৌলের জায়গায় আসতো সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের উদাহরণ দাও, তখন কিন্তু উত্তর লিখতাম আমরা অ্যাসিটিলিন। কি লিখতাম? অ্যাসিটিলিন। এই দেখো অ্যাসিটিলিন, এই যে, ওকে, অ্যাসিটিলিন সমযোজী ত্রিবন্ধন রয়েছে। তাহলে এখানে মৌল বলছে না যৌগ বলছে, সেটা ঠান্ডা মাথায় কিন্তু খেয়াল করবে। হইচই করে দেখা গেল যৌগ আছে, তুমি মৌল লিখে দিয়ে চলে এলে, কেটে দেবে। মৌল আছে, যৌগ আছে, মৌল চেয়েছে, এটা দিকে দিয়ে চলে এলে, তাহলে কিন্তু কেটে দেবে, তাই খুব সাবধান। অথবা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বহুবার আমরা সলভ করেছি, আবার এসে দেখো, একটি সমযোজী যৌগ যা জলে দ্রাব্য, সেটা অবশ্যই HCl, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ সেই জন্য তড়িৎ পরিবহন করে, অর্থাৎ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, ব্যতিক্রমী একটা উদাহরণ, সেটা হচ্ছে HCl। মনে রেখো কি হয়, এখানে দেখো, এই দেখো HCl H2 এর মধ্যে বিক্রিয়া করে H3O+ আয়ন উৎপন্ন করে, তাহলে এইটা কি হলো? এইটা এই যে ক্যাটায়ন উৎপন্ন করলো, আর Cl- অ্যানায়ন উৎপন্ন করলো। এই ক্যাটায়ন আর অ্যানায়নের উপস্থিতির কারণে এর জলীয় দ্রবণ তড়িতের কি? পরিবাহী হয়। ওকে, তাহলে একটি সমযোজী যৌগ, অবশ্যই সেটা উদাহরণ হচ্ছে HCl। নাও কোয়েশ্চেন নাম্বার 2.11, অ্যানোড মাঠ কি? দেখো অ্যানোড মাঠ কি, এটার উত্তর আমি বলে দিই, আগেও তোমাদের সাজেশনে দেওয়া হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যানোড মাঠ, দেখো কপার পরিশোধন করা হয়, তোমরা জানো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার কি করা হয়? পরিশোধন করা হয়, পিউরিফাই করা হয়। এই কপার পরিশোধন প্রক্রিয়ায় অবিশুদ্ধ কপারকে কোথায় ব্যবহার করা হয়? কি হিসাবে ব্যবহার করা হয়? অ্যানোড হিসাবে। ঠিক আছে, অবিশুদ্ধ কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, এবং ওই অ্যানোড তড়িৎদ্বারের নিচে চারপাশে মসলিন কাপড় থাকে, এরকম মসলিন কাপড় অ্যানোড তড়িৎদ্বারের নিচে। এবার এই যে তুমি অবিশুদ্ধ কপারটা নিয়েছো, তার মধ্যে নানান রকমের ধাতু, মানে তোমার AU কীরকম, AU, AG, PT, এই সমস্ত ধাতুগুলি অপদ্রব্য হিসাবে থাকে, অর্থাৎ এদের মধ্যে মিশে থাকে, এই অবিশুদ্ধির কপারের মধ্যে মিশে থাকে। এবার যখন তুমি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করছো, তখন এই AU, AG, PT এইগুলো কি হয়? এগুলো ওখান থেকে বেরিয়ে এসে এই অ্যানোডে থাকা এই মসলিন কাপড়ের মধ্যে সঞ্চিত হয় কাদা হিসাবে। যেহেতু কাদা হিসাবে সঞ্চিত হয়, তাই এটাকে অ্যানোড মাঠ বলে। তাহলে কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যানোড মাঠ কি? অ্যানোড মাঠ হচ্ছে এই অবিশুদ্ধ কপার থেকে প্রাপ্ত সোনা,
রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি অতি মূল্যবান যে ধাতু পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যানোড মাঠ। মনে থাকবে? চলো নেক্সট প্রশ্ন দেখি। এবার দেখো শূন্যস্থান পূরণ 2.12 শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। ওকে, ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। এর সংকেত কি? এর সংকেত AlF3 3NaF। ওকে, ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, কোনোভাবেই সত্য নয়, এটা মিথ্যা। কারণ বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। কেন কুপরিবাহী? বিশুদ্ধ জল একেবারে আয়নিত হয় না, পরিষ্কার আয়নিত। তাহলে আয়ন যদি না থাকে, সেই কিছুক্ষণ আগেই তো তোমাদের বোঝালাম, আয়নের অভাবের কারণে তড়িৎ পরিবহন করতে পারবে কি? পারবে না। তাহলে তড়িতের কি হলো? কুপরিবাহী হলো। এইবার বিশুদ্ধ জলের মধ্যে যদি সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার মিশিয়ে দেয়া যায়, তখন এই বিশুদ্ধ জল কি হয়? H+ আর OH- আয়নে ভেঙে যায়। তখন জল সামান্য তড়িতের সুপরিবাহী না হলেও অন্তত তড়িতের পরিবাহী হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী কথাটা কিন্তু সর্বৈবভাবে মিথ্যা। চলো 2.14 দেখো, আজকেই তোমাদের এই ভিডিওতেই আছে। আমি বলেছিলাম CNG LPG এদের ফুল ফর্ম পরীক্ষায় বলেছিলাম আসে। তাহলে দেখো অলরেডি চলে এসছে। এলপিজির পুরো নাম কি? ঠিক আছে, তাহলে চলো এলপিজির পুরো নাম হচ্ছে, বাংলায় লিখি, ইংরেজিটাই বাংলায় লিখছি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই প্রসঙ্গে সিএনজিটা কি? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, দুটোই বলে দিলাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট 2.14 হয়ে গেল। দেখো জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? অত্যন্ত ক্লেভার একটা, চালাকি একটা প্রশ্ন, বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন। অনেকেই ভাববে জার্মান সিলভার মানে নামটাই তো জার্মান সিলভার, তাহলে সিলভার তো থাকবেই। কিন্তু তোমরা জেনে রাখো জার্মান সিলভারে সিলভার থাকে না। তাই জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? উত্তর হবে 0%। ক্লিয়ার? জার্মান সিলভার না হলেও তার মধ্যে কিন্তু কোনো সিলভার থাকে না, তাহলে উত্তর হবে 0%। অথবা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? কাঁসা ও পিতল উভয়ই থাকে, সেটা হলো অবশ্যই তামা। কেন? দেখে নাও একটু, দেখে নাও কাঁসার উপাদান কি কি? কাঁসার উপাদান হচ্ছে তামা আর টিন। আর পিতলের উপাদান কি? পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা। তাহলে কমন কি হলো? উভয়ের মধ্যেই কমন কি হলো? তাহলে উভয়ে থাকে, উত্তর কি হবে? উভয়ে থাকে, উত্তর হবে কপার বা তামা। ওকে, নেক্সট চলো, অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? অ্যাসিটিক অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারটা আগে এঁকে নাও, CH3COOH। এর IUPAC নাম এবার নিজেরাই পারবে, বলো। দুটো কার্বন আছে, দুটো কার্বন হলে ইথ, তাহলে ইথ আমি ভেঙে চড়ে শিখিয়ে দিচ্ছি। আর COOH গ্রুপ থাকলে নাম কি যোগ হয়? আনোয়িক অ্যাসিড। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা দাঁড়ালো ইথ প্লাস আনোয়িক অ্যাসিড, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড। ওকে, ইথ প্লাস আনোয়িক অ্যাসিড, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড। বোঝা গেল? এবার তবে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবেও কিন্তু একটু দেয়, বলে দিই, ভিনিগারে যে অ্যাসিডটি থাকে তার IUPAC নাম বলো। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু আরেক ধাপ পিছিয়ে গেল। কোনো স্টুডেন্ট যদি না জানে যে ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, সে কিন্তু পারবে না। অথচ দেখা যাচ্ছে সে অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নামটা পারবে, কিন্তু সে জানে না যে ভিনিগার মানেই অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কিন্তু সে দেখো একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিলে কিন্তু সে আর পারলো না। তাই সব রকমভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম এটা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, প্রশ্ন রয়েছে ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? আচ্ছা, ইথেন অণুটা একটু এঁকে ফেলি। H এই দেখো ইথেন, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? তাহলে HCC এই কোণটার মান চাওয়া হয়েছে। এই কোণটার মান অবশ্যই জেনে রাখো 109 ডিগ্রি 28 মিনিট। কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান। এ প্রসঙ্গে বলে দিই, মিথেন অণুতে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। ইথিলিনে বন্ধন কোণের মান 120 ডিগ্রি, আর অ্যাসিটিলিনের বন্ধন কোণের মান 180 ডিগ্রি। এইগুলো জেনে রাখো, ঠিক আছে? এগুলো মাথায় রেখো। নেক্সট চলো, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 35% অ্যামোনিয়ার
অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, সম্পৃক্ত জলীয় দ্রবণ মনে থাকবে লাইকার অ্যামোনিয়া। 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। তাহলে অ্যামোনিয়া আবার প্রশ্নটা অন্যভাবেও আসে, লাইকার অ্যামোনিয়ায় কত শতাংশ অ্যামোনিয়া থাকে? 35%। ওকে, তো লাইকার অ্যামোনিয়া হয়ে গেল। নেক্সট চলো কি প্রশ্ন আছে দেখি। আর চলো কোয়েশ্চেন নাম্বার 2.18, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। অবশ্যই নাইট্রোজেন ঘটিত জৈব সার বলেছে, তাহলে উত্তর হবে কি ইউরিয়া। সংকেত কি? CONH2 এটাকে কার্বামাইডও বলা হয়। ওকে, ইউরিয়া। এবার একটা জিনিস লক্ষ্য করো, নাইট্রোজেন ঘটিত, তার মধ্যে নাইট্রোজেন আছে, জৈব সার বলেছে, তাহলে কিন্তু ইউরিয়া হবে। এইটাই যদি নাইট্রোজেন ঘটিত অজৈব সার বলতো, সেটাও জেনে রাখো, নাইট্রোজেন ঘটিত অজৈব সার বলতো, তাহলে কিন্তু সেটার নাম হতো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। ওকে, নাইট্রোজেন ঘটিত, তাহলে সংকেত কি? NH4 NH4 ওকে, NH4 এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত অজৈব সার। নেক্সট কোয়েশ্চেন দেখি, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? দেখবে তোমরা রূপোর জিনিস কিছুদিন পরপরই কালো হয়ে যায়, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য? অবশ্যই গ্যাসটি হলো H2S, দ্যাট ইজ হাইড্রোজেন সালফাইড গ্যাস। কেন? দেখো, রূপোর সঙ্গে এই হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে উৎপন্ন করে Ag2S, অর্থাৎ সিলভার সালফাইড। এবং এই সিলভার সালফাইডের বর্ণ কি? কালো। সেই জন্য এই সিলভার সালফাইড উৎপন্ন করার জন্য রূপোর গহনা কিছুদিন পর পর কি হয়ে যায়? কালো হয়ে যায়। মনে রেখো এটা। ওকে, দেখি আর প্রশ্ন আছে নাকি এখানে। ওকে, তাহলে দুটো পেজের খ বিভাগ আমি কমপ্লিট করে দিলাম তোমাদের, গ্রুপ বি। আজকে রাত্রেই কিন্তু ঠিক 9:30টার সময় তোমরা প্রত্যেকে উপস্থিত থেকো। মেগা এমসিকিউ কম্পিটিশনের পার্ট 4 আছে। আমি চাই আমার এই এমসিকিউ কম্পিটিশনটা প্রচুর স্টুডেন্টের উপকারে লাগুক, সেই জন্য তোমরা প্রত্যেকে, এবং তোমাদের এমন একটা সময় রেখেছি যে সময় তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে। তোমাদের 9:30টার সময়, মানে তোমরা প্রত্যেকেই টিউশন সমস্ত কিছু পড়াশোনা সেরে, কোচিং সেন্টারে পড়াশোনা সেরে বাড়িতে চলে আসবে, সেই জন্য প্রত্যেকে উপস্থিত থেকো। এখানে কিন্তু 1 থেকে 5 র্যাঙ্ক ঘোষণা করা হবে, অর্থাৎ একটা সুন্দর কম্পিটিশন, হেলদি একটা ফ্রেন্ডলি কম্পিটিশন হবে। তো তোমাদের রিভিশনও হয়ে যাবে, 50টি ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতে চলেছে। ওকে, প্রত্যেকে থেকো। আবার দেখা হবে আজকে রাত্রি 9:30টার সময়। আপাতত এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।